চরণ বেসরা, যাকে আমি কাকু বলি, 2009 সালে গৌড় কলেজে ট্রেনিং ক্যাম্প হয়েছিল। তখন সেই ট্রেনিং ক্যাম্পে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় চাকরিজীবী লোকেরা ছিল, তার সঙ্গে অনেক ক্যাডাররা ছিল। সেইখানটায় চরণ বেসরা যে ভারতের যে ইতিহাস, যে মূল নিবাসী ইতিহাস, সেই ইতিহাসকে নিয়ে যেভাবে আলোচনা করেছিলেন, সেই আলোচনা শুনে যতজন সেখানে উপস্থিত ছিল তারা মন্ত্রমুগ্ধ হয়েছিল এবং তারা বুঝতে পেরেছে যে আমরা যে ইতিহাসটা বইয়ে পড়ি, ব্রাহ্মণদের দ্বারা লিখিত যে ইতিহাস, সেই ইতিহাসটাকে কিভাবে দেখব এবং আমাদের কি কর্তব্য হবে। চরণ বেসরার কাছ থেকে স্কুলের বইয়ে আমরা গৌতম বুদ্ধর সম্বন্ধে পড়েছি, বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে পড়েছি, কিন্তু চরণ বেসরার কাছ থেকে যেইভাবে গৌতম বুদ্ধ এবং আম্বেদকর এবং ভারতীয় ইতিহাস সম্বন্ধে জানতে পেরেছিলাম, যদি সেদিন না জানতে পারতাম, আজকে এখানটায় এসে আপনাদের সামনে এই যে দুটো কথা বলছি, এই বলার ক্ষমতাটা হতো না। গৌতম বুদ্ধর কথা, এই যে স্কুলে গৌতম বুদ্ধর মূর্তি লাগানো আছে, আপনারা সকলে দেখেছেন, আপনাদের যে হোস্টেল তার সামনে গৌতম বুদ্ধর মূর্তি লাগানো আছে, তাই তো? আছে তো না নেই? আছে। গৌতম বুদ্ধ মারা যাওয়ার প্রায় 400 বছর পরে গৌতম বুদ্ধর আত্মজীবনী, তা সে জীবনে কি কি করেছিল লেখা হয়েছে। গৌতম বুদ্ধ কি বিচারধারা, তিনি কি কি বক্তব্য রেখেছিলেন, কি কি তার সারমন পালি ভাষায়, সেই বিষয় নিয়ে 4বার 5বার সারা বিশ্ব থেকে বৌদ্ধ ভিক্ষুরা কাউন্সিল হয়, সেখানে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের খোকন বাবু আছে, চরণ বাবু আছে, আমাদের পীযুষ বাবু আছে, কানাই বাবু আছে, তারা চরণ কাকুর সঙ্গে অনেক সময় ধরে তারা কাটিয়েছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি বক্তব্য দিতে দেওয়া হয় চরণ কাকুর সম্বন্ধে, ওনারা কিন্তু বলতে পারবে। তারা খুব কাছে থেকে তাকে দেখেছিল, আর তার থেকেও কাছে থেকে দেখেছিল যে এই আজকের এই মাঝি পারগানা গাঁওতার যে সংগঠনের যে লিডাররা আছে, মোহন, কৃষ্ণ, জ্যোতিষ, এরা যারা আছে, তারা 24 ঘন্টা তার সঙ্গে থেকেছে। আমিও চাকরি পাওয়ার পরে সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন চরণ বেসরার সঙ্গে মঙ্গলবাড়িতে বসে চা খেতাম এবং কথাবার্তা বলতাম। তিনি যে কোনো কথাকে, আজকে আমরা এই যে এখানে বসেছি, আমরা কাউকে হাসাতে পারছি না। চরণ বেসরা যদি এখানে 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 10 মিনিট বক্তব্য রাখতো, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। এত সেন্স অফ হিউমার ছিল বক্তব্যের মধ্যে। এই জিনিসটা আমরা অনেক সব থেকে বেশি মিস করি। এত সুন্দর উদাহরণ দিত, একটা কঠিন কথাকে সহজভাবে এত সুন্দর করে বলতে পারতো। পুরুষ এবং মহিলারা দুজনেই হাসতো এবং হাততালি দিত। সেটা আমাদের মধ্যে নেই, আমাদের কারোর মধ্যেই সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাটা আমি মিস করি। বাস্তবকে নিয়ে যে এত সুন্দর উদাহরণ দিত, সেটা কিন্তু খুব কম লোক সারা ভারতবর্ষের মধ্যে এইরকম একজন লিডার খুঁজে পাওয়া যাবে না। তো আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, তার মূর্তি হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, চরণ বেসরা যখন কানাই কাকু বলল যে যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কাউকে চুজ করা হয়, যদি বেছে না হয়, তো আমি চরণ বেসরার নাম প্রস্তাব করছি। শুধু সেটা না, চরণ বেসরা নিজে বলেছে, আমি আমার নিজের ওনাকে অনেকে বলেছে, আপনি যেইভাবে সংগঠন করেছেন, যেইভাবে ছোট থেকে একটা আদিবাসী সাঁওতাল পরিবার থেকে উঠে এসে সারা ভারতবর্ষের মধ্যে একজন লিডার, এত ওপরে তিনি গেছিলেন। বলেছিল যে আপনি একটা বই লিখেন, তিনি বলেছিল না, বুদ্ধের কথা বলেছিল যে আমি আমার নিজের সম্বন্ধে লিখতে চাই না, আমি যেগুলো বলছি সেগুলো তোমরা ভাবো, যদি ভুল হয় সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক যেইভাবে গৌতম বুদ্ধ বলেছিল। তো চরণ বেসরার যে কথাবার্তা, তার যে দেখিয়ে দেওয়া পথ, সেই পথে আমাদেরকে চলতে হবে। আর একটা কাকু বললো যে এই যে চরণ বেসরার যে এতদিনের সাকসেসটা কি, যে মাঝি পারগানা গাঁওতা এবং এই যে ক্যাডার বেস অর্গানাইজেশন তৈরি করে দিয়ে গেছে, এটা সব থেকে বড় তার সাকসেস। চরণ বেসরা আমাদের সামনে এখন নেই। চরণ বেসরা বলেছিল, যে জাতি তার ইতিহাস জানে না, সে ভবিষ্যৎ তৈরি করতে জানে না।
ইতিহাস আজকে এখানে চরণ বেসরা যে কাজটা করে গেছে, মাঝি পারগানা গাওতা তাকে স্মরণ করে তার মূর্তি এবং লাইব্রেরি উদ্বোধন করে দিয়ে ইতিহাসের পাতায় মাঝি পারগানা গাওতা চরণ বেসরার নাম আজকে লিখে গেল। তার মানে আমরা চরণ বেসরা আমরা চরণ বেসরাকে ভুলবো না, ভুলে হয়তো যেতাম, কিন্তু আজকে যে এই অনুষ্ঠানটা প্রমাণ করছে যে আমরা চরণ বেসরারই শিখিয়ে দেওয়া কথা, বাবা সাহেবের বলে দেওয়া কথা, আজকে কিন্তু মাঝি পারগানা গাওতা সেই পথে তারা কিন্তু আছে। আরেকটা জিনিস, চরণ বেসরা ট্রেনিং ক্যাম্পে যখন আমরা ছিলাম বা শুনেছি, তখন অর্গানাইজেশনাল ট্রেনিং ক্যাম্প, খোকন বাবু আছে, পীযুষ বাবু আছে, বলেছে ব্যক্তি কখনো বড় হতে পারে না, বিচারধারা উদ্দেশ্য থেকে সরে গেলে চলবে না। তো আজকে মনে হচ্ছে, এবং উদ্দেশ্য থেকে সরাটা আমাদের উচিত হবে না। তো চরণ বেসরা বলেছে আমি ভুল পথে চলতে পারি, আমার কথাবার্তা ঠিক নাও হতে পারে, কিন্তু আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে যাওয়ার জন্য তোমরা যদি মনে করো যে আমাকে বাদ দিয়ে দিতে হবে, তুমি আমাকে বাদ দিয়ে দাও। ঠিক গৌতম বুদ্ধর মতন, বাবা সাহেবের মতন কিন্তু চরণ বেসরা বলে গেছে। ঠিক এই লক্ষ্যে প্রমাণ করে দেয় যে আজকের পশ্চিম বাংলার বুকে এত বড় সংগঠন, ঠিক সেই কথা বলেন, সেই আইডিওলজি থেকে মাঝি পারগানা গাওতা কিন্তু এখনো সরেনি। আমরা হয়তো একটু কম বেশি কাজ করি, কিন্তু আজকের মাঝি পারগানা গাওতা যেভাবে কাজ করছে, যে শিক্ষার আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব, হোস্টেল করা, বিভিন্ন জায়গায় কালচারাল অনুষ্ঠান করা, পাথরে নয় গাছে জল ঢালা অনুষ্ঠান মোহন বলেছে, কৃষ্ণ বলেছে, স্কুল তৈরি করা, এবং শুধু এই জেলাতে ঝাড়খণ্ডে গেছে, সেই মাইনিং নিয়ে যে আন্দোলন হচ্ছে সেখানটায় বীরভূমেও তারা গেছে, পুরুলিয়া, মেদিনীপুর, সেখানে তাদের ক্যাডাররা গেছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু আজকের মাঝি পারগানা গাওতার নামটা জানে। তা আমার আজকে এখান থেকে বলার উদ্দেশ্য, চরণ বেসরা যেই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছিল, চরণ বেসরা যে বিচারধারাটা দিয়েছিল, সেই বিচারধারা থেকে কিন্তু মাঝি পারগানা গাওতা সরেনি। ব্যক্তিকে বেঁচে থাকাকালীন যেমন চরণ বেসরা নিজের সম্বন্ধে বই লিখতে দেয়নি, অনেকে লিখতে চেয়েছিল, তিনি বলেছিল না, গৌতম বুদ্ধ যখন বেঁচে ছিল তিনি তার সম্বন্ধে, ব্যক্তি কখনো বড় হতে পারে না। চরণ বেসরা এই জায়গাটা, এই স্ট্যান্ড সবসময় ক্লিয়ার ছিল। এই স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে আজকের মাঝি পারগানা গাওতা যে সংগঠন চলছে, এই স্ট্যান্ডেই আছে। শেষ জীবনে চরণ বেসরা বলেছে যে শুধুমাত্র আদিবাসী কেন্দ্রিক সংগঠন করলে হবে না, আমি বিশেষ একটা মুহূর্তের জন্য অপেক্ষা করে আছি, যখন টোটাল এসসি এবং ওবিসি সম্প্রদায়কে একত্রিত করতে হবে। এটার জন্য কিছুদিনের জন্য মাঝি পারগানা গাওতার নামটা আমরা চয়ন করেছি। সময় আসলে এই নামটাকে সমাপ্ত করে টোটাল যে মল্লিবাসী যেটা নাম, সেই তার উপরে ভিত্তি করে আমরা নামকরণ করে আবার সংগঠনের একটা বৃহত্তর রূপ দিব। তো এই যে জায়গাটা, আইডিওলজিক্যাল জায়গাটা, এসসি এসটি ওবিসি সমান সমান মূল্যবাসী, এই জায়গাটা কিন্তু এখন মাঝি পারগানা গাওতা, এই মাঝি পারগানা গাওতার প্রেসিডেন্ট এবং সেক্রেটারির উপরে নির্ভর করছে, এবং ক্যাডারের উপরে নির্ভর করছে তার আগামী দিনে কত দূর নিয়ে যাবে। তো আমার এতদিনের অভিজ্ঞতা, চরণ বেসরা কাকুর সঙ্গে আমার দীর্ঘদিন 8-10 বছর একসঙ্গে অনেক দিন হয়েছে, আমি বিভিন্ন গ্রামে গেছি, থেকেছি। তিনি বলছে দিনের পর দিন যখন সংগঠন করছে, বলছে রাত্রেবেলা যখন ক্যাডার ক্যাম্প করছি ঘুম পাচ্ছে, তখন বলতে কিচ্ছু করতে হবে না, শুধু একটু লাল চা কর, লাল চা চাপিয়ে রাখ, আর বক্তব্য দিয়ে যাচ্ছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা চরণ বেসরা বলতে পারতো। শুধু কি মাঝে মাঝে একটু চা খাবে, চা বললো চাটাকে খুব গরম কর, খুব গরম করে এবার গরম গরম চা সবাইকে দে। বলে কেন কাকু? বলছে গরম গরম যখন চা যখন ঠোঁটে লাগবে, ঠোঁটটা পুড়বে, ঘুম ভেঙে যাবে, তো ঘুম ভাঙানোর জন্য লাল চা খেতে হবে। এই যে ছোট ছোট জিনিস, মানুষ যেন তার কথা শোনে, যেন ঘুমিয়ে না পড়ে, যেন তার কথা থেকে সরে না যায়, সেই জন্য চা খাওয়ার যে সিস্টেমটা তিনি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর লাল চা সবাইকে দিতে হবে, যেন মানুষের ঘুম না পায়। এবং সুন্দর সেই উদাহরণ দিয়ে কিন্তু মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতো। তো এই চরণ বেসরার আর একটা জিনিস আমি অনুরোধ করবো, খোকন বাবু অত দূর থেকে এসেছে, তিনি বললো 4-5 ঘন্টা, 1 দিন 2 দিন 5 দিন কথা বলতে পারবো। যেমন গৌতম বুদ্ধর মারা যাওয়ার 400 বছর পরে তাকে নিয়ে বই লেখা হয়েছিল, তার আত্মজীবনী লেখা হয়েছিল। আমরা আশা করব যে আগামী দিনে খোকন মৈত্রর কাছ থেকে এরকম একটা বই, কারণ এইরকম সভা থেকে, অনুষ্ঠান থেকে 10 ঘন্টা 12 ঘন্টা মানে সময় আমাদেরকে পারমিট করে না যে আমি সমস্ত ঘটনাটা
একভাবে বলতে থাকবো। তো বই আকারে যদি সেটা হয় তবে কি হবে, তার জীবনে তিনি কি করেছিল সেটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হয়ে যাবে এবং সেই ডকুমেন্ট দেখলে এই লাইব্রেরিতে তিনি কিন্তু গিফট করে দিতে পারে। আপনারা আমার কথা শুনলেন, দূর দূর থেকে কলকাতা এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন। আজকে তাকে সম্মান জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যে মাঝি পারগানা গাওতার যারা অর্গানাইজার এই অনুষ্ঠানটা করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। পারগানা গাওতার সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয়, সুদূর কলকাতা থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সংগ্রামী বন্ধুরা, সেই সঙ্গে যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত দু চার কথা। মান্যবর চরণ বেসরা মালদা জেলার ইতিহাসে এক সংগ্রামী নাম। মান্যবর চরণ বেসরা যে আন্দোলন এসসি এসটি ওবিসি সমাজের মধ্যে একদম গ্রাম ভিত্তিক গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন, তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। ব্যক্তিগত জীবনে চরণ বেসরা মহাশয়ের সঙ্গে 2012 সাল থেকে আমার পরিচয় ছিল। অসুর স্মরণ সভা যেই নতুন আইডিয়া মালদা জেলার বুকে মান্যবর চরণ বেসরা দিয়েছিলেন, আর সেই ধারা মাঝি পারগানা গাওতা যেভাবে আজও পর্যন্ত বয়ে নিয়ে চলেছে, এটা এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। সেই সঙ্গে মূল্যবাসী কালচার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গিয়ে যেভাবে মালদা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধীরে ধীরে হলেও বিস্তার লাভ করতে চলেছে, সেটা এক অসামান্য প্রামাণ্য দলিল। আর এই আন্দোলনের উদ্গাতা মান্যবর চরণ বেসরা, যার আবক্ষ মূর্তি আজ রলঘুটু বাস স্ট্যান্ডের পাশে উদ্বোধন করা হলো। আমি মান্যবর চরণ বেসরাকে আবারও একবার আমার অন্তর থেকে শ্রদ্ধা জানিয়ে এবং মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র সেই সঙ্গে লাইব্রেরি উদ্বোধন করে মাঝি পারগানা গাওতা মালদা জেলার বুকে যে দৃষ্টান্ত স্থাপন করলো, আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যারা কর্মকর্তা রয়েছেন, যারা এসসি এসটি ওবিসিদের উন্নতি চান, যারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন বা করতে চান, আজকের দিনটি থেকে, আজকের ঘটনা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, এই উদাহরণকে কাজে লাগানো উচিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মুল্লিবাসী যোদ্ধাবৃন্দ এবং সেই সঙ্গে যেটা আমি সবসময় জেলায় এলে দেখতে পাই, আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি, সেই সকল অকুতভয় সাহসী নির্ভীক সেই মা বোনেরা তাদের ছোট ছোট শিশুদের হাত ধরে এখানে উপস্থিত রয়েছেন, তাদের সবাইকে এবং তৎসহ মূল্যবাসী বহুজন আন্দোলনের অগ্রপথিক যারা এখানে রয়েছেন, উপবিষ্ট আমার সহযোদ্ধাবৃন্দ, সেই কমান্ডার্স, জেনারেলস এবং যে আয়োজক সংস্থার অত্যন্ত দক্ষ ক্যাডার বলা যাবে না, শুধুমাত্র সংগঠক এবং নেতৃত্বের পর্যায়ে উন্নীত হওয়ার পর্যায়ে রয়েছেন, সেই সবাইকে আমি জয় মুল্লিবাসী, জয় ভীম অভিবাদন জানাচ্ছি। আমি সম্বোধন করতে গিয়ে একটা শব্দ বলেছি, চরণ বেসরার আবক্ষ মর্মর মূর্তি স্থাপন উপলক্ষে আমার
চোখ অশ্রুসিক্ত হয়ে আসছে। আমাকে ক্ষমা করবেন যদি আমার কণ্ঠস্বর কেঁপে যায়। সম্পর্কটা যদি শুধুমাত্র সাংগঠনিক হতো তাহলে হয়তো আমি এতটা আবেগ আপ্লুত হতাম না। যখনই আমাকে ফোন করে জানানো হলো, দাদা আপনাকে আসতে হবে, যে কি ব্যাপার, যে এই ব্যাপার, যখনই আমার কানে এলো যে চরণ বেষ্টার আবক্ষ মূর্তি উদ্বোধন, তখন আমার মনের মধ্যে এমন এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলো। সেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করব সেই ভাষা আমার জানা নেই। কেমন যেন একটা হৃদয়ের প্রান্ত থেকে ও প্রান্ত একটা অনুভূতি অনুরণিত হয়ে গেল, যা আমি ব্যক্ত করতে পারছি না আজকে। শুধু একটা কথাই বারে বারে মনে আসছে, চরণ আমার পাশে নেই, চরণ আমার কাছে নেই, চরণ আমাদের মধ্যে নেই। এটা বাস্তব। আমি আমার সেই চরণ, তার মূর্তি স্থাপন করতে যাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আমি নিজেকে সংযত রাখতে পারছি না। আমি বলেছিলাম যে সম্পর্কটা যদি শুধুমাত্র সাংগঠনিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো আমি এতটা আবেগপ্রবণ হতাম না। আমি সবসময় ট্রেনিং ক্যাম্পে বলি যে মিশনারি ব্রাদার, অর্থাৎ একটা মিশন বা মহান ব্রতকে বাস্তবায়িত করার জন্য যে সংগ্রামী সহযোদ্ধা একসঙ্গে কাজ করেন তাদেরকে বলা হয় মিশনারি ব্রাদার বা ব্রতধারী ভ্রাতা। আর এই ব্রতধারী ভ্রাতা বা মিশনারি ব্রাদার নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও আপন হয়। এই অনুভূতি যতদিন পর্যন্ত না আমাদের সমাজের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে, আমাদের ক্যাডারদের মধ্যে অনুরণিত হবে, ততক্ষণ পর্যন্ত সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হতে পারবে না। এই যে ফিলিংস, এই যে অনুভূতি, মিশনারি ব্রাদারহুড, চরণের সঙ্গে ঠিক সেই মিশনারি ব্রাদারহুডের সম্পর্ক থেকে আজ আমার এতখানি আবেগ আপ্লুত হয়ে যাওয়া। চরণের সঙ্গে বা চরণকে সঙ্গে নিয়ে বা দুইজন একসঙ্গে পায়ে পা মিলিয়ে যে কাজ করেছি, যে পথ অতিক্রম করেছি, সেই পথ যদি সময় দিয়ে মাপি, পরিমাপ করি, 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত সুদীর্ঘ 23 বছর। আমি চরণ সম্বন্ধে কথা বলতে গিয়ে কিছু কিছু মুখ্য ঘটনা চরণের সঙ্গে আমি উল্লেখ করব এবং তারপরে চরণের সান্নিধ্যে সমাজ কি পেল, আমরা কি পেলাম, তার মূল্যায়ন করব। চরণ সম্বন্ধে যদি আমি বলতে যাই বিস্তারিতভাবে, আজকের এখন 1-2 ঘন্টা কেন 2-3 দিন বললেও শেষ হবে না। এবং আমি এমন ভাবে বলতে পারি, এমন ঘটনার এমন উত্থান পতন দিয়ে আমি বলতে পারি যে আপনারাও শুনতে শুনতে বোর হবেন না, শুনতে শুনতে আপনাদের বিরক্ত হবেন না। এত সব ঘটনা পুঞ্জীভূত রয়েছে আমার স্মৃতিতে চরণ সম্পর্কিত, শেষ হবে না বলতে বলতে, শুনতে শুনতে আপনাদের ক্লান্তি আসবে না এতখানি। তবে হ্যাঁ, এখানে মাঝি পরগনা গাওতার সম্পাদক একটি কথা বলেছিলেন, কথাটা শাশ্বত সত্য, যে কোনো একজন মানুষ 100% নিখুঁত বা নির্ভুল হতে পারে না, কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এটা বাস্তব, এটা বাস্তব। তো চরণের সঙ্গে আমার সান্নিধ্যের কিছু মুখ্য দিক চিহ্ন বলতে গিয়ে, যেমন উৎসাহ ব্যঞ্জক বিন্দু থাকবে, তেমনি মানবিমানেরও 2-1টি বিন্দু থাকতে পারে বা থাকবে, এটা বাস্তব। তবে শুরু করি চরণের সঙ্গে কখন প্রথম পরিচয় হয়।
যখন বামছেপে আমি জয়েন করলাম 2001 সালে, তারপরেই একটা পরিকল্পনা করলাম যে বামছেপের এই আন্দোলন, বহুজনের মুক্তির আন্দোলন যদি বাংলায় শুরু করতে হয়, তাহলে এমন একটা জায়গা থেকে শুরু করতে হবে যেখানে শুরু করলে সেই শক্তি, সেখানে যে শক্তি উৎপাদিত হবে সাংগঠনিকভাবে, সেই শক্তি সেখান থেকে চারিদিকে সমানভাবে মানে ছড়িয়ে দেওয়া যাবে। তাই আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলার যে ভৌগোলিক পরিসীমা বা মানচিত্র, সেখানে মালদা ঠিক মধ্যখানে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের। যদি উত্তর থেকে বলি তাহলে দক্ষিণবঙ্গের গেটওয়ে, আবার দক্ষিণ থেকে যদি বলি তাহলে উত্তরের গেটওয়ে মালদা। তাই মালদাকে কেন্দ্র করে নির্বাচিত করলাম যে এখান থেকেই কাজ শুরু করা যাবে। ততদিনে কানাইদার সম্বন্ধে খবর পেয়ে